আচ্ছা, আমি আজকে কথা বলছি ফার্মের দুজন প্রতিষ্ঠাতার সাথে। ওরা দুজনেই ইউএসএ তে পিএইচডি করছে, অনুরূপা আর সৌম্য। অনুরূপা বায়োটেকনোলজিতে আর সৌম্য পিএইচডি করছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সৌম্য যাদবপুরের, অনুরূপা লেডি ব্যাবডনের। একজন বায়োতে, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তোরা একটা খুব ভালো উদ্যোগ স্টার্ট করেছে, সেটাকে ফ্রেম বলে। ফ্রেমের কাজ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি কলেজে যেসব ছাত্রছাত্রীরা পড়ছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসছে, এবং আজকের দিনে এক্সপোজারটা এডুকেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। তাদের মেন্টরিংটা গুরুত্বপূর্ণ। ওরা বিভিন্ন উপায়ে কলেজে যেসব মেধাগুলো ঢুকছে তাদেরকে মেন্টর করতেছে। তো আমি ওদের সম্বন্ধে সত্যি কথা বলতে কি খুব বেশি জানি না, যেটুকু ওরা লিখেছে বা কাগজে বেরিয়েছে সেটুকুই জানি। তো সৌমু এবং অনুরূপা, তোমরা দুজনের মধ্যে যে কোনো একজন বলো যে তোমাদের ইন্টারনাল ড্রাইভটা কি, মোটিভেশনটা কি, মানে তোমরা কি করছো তার থেকে আমি শুনতে চাই যে হোয়াট লেড টু দিস, ওয়াই ইউ হ্যাভ টু ডু দিস। ইউ ডোন্ট নিড টু ডু দিস, বাট ওয়াই ইউ হ্যাভ টু ডু দিস। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। থ্যাংক ইউ ফার্স্ট অফ অল আমাদের আজকে এই আলোচনাটার জন্য। আমরা মূলত যে আমি এবং অনুরূপা এই কলে আছি, এছাড়াও আরো 2-3 জন আমাদের সাথে রয়েছে কোর টিমে। তারাও বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার কিছু জায়গায় তারা পিএইচডি করছে, কেউ পোস্টডক করছে, 2-1 জন চাকরি করছে। আমাদের মেইনলি আমরা যারা টিমে আছি, আমরা প্রত্যেকেই ওয়েস্ট বেঙ্গলের সরকারি কলেজে পড়াশোনা করেছি। সরকারি বলতে সরকারি, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে। এবং সেখান থেকে আমরা যতটুকু করার করেছি, এবং স্বাভাবিকভাবেই সরকারি কলেজে তার তার যা যা ভালো দিক খারাপ দিক থাকে সেগুলোর মধ্যে দিয়ে আমরা আমাদের পড়াশোনাটা চালিয়েছি, এবং এখন আমরা পিএইচডি করছি বর্তমানে। তো বিগত কিছু বছর ধরে আমাদের চারপাশ দেখে মনে হয়েছে যে যেভাবে শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীর এডুকেশন সিস্টেম যেভাবে ইভলভ করেছে, তাতে ক্রমশ প্রাইভেট কলেজগুলো ওপর দিকে উঠে আসছে, এবং পড়াশোনার সাথে সামহাও তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড বা তার প্রিভিলেজ বা তার এক্সপোজারের কতটা এক্সপোজার হয়েছে সেটা ক্রমশ কোরিলেটেড হয়ে উঠছে। এবং সেটা রাজনৈতিক কারণ হতে পারে, সামাজিক কারণ হতে পারে। সরকারি পড়াশোনা এবং সরকারি কলেজ এবং স্কুলের হাল ক্রমশ অনেক দিক থেকেই খারাপ হতে চলেছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা মনে হয়েছে যে যে এডুকেশন সিস্টেমটার মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি এবং যে এডুকেশন সিস্টেমটা আমাদেরকে বড় করেছে, সেই সিস্টেমটায় আমরা যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি। এবং স্বাভাবিকভাবেই আমরা যেহেতু অনেকেই, আমরা এই টিমের মধ্যে যারা রয়েছে তারা দেশে নেই, সেহেতু এই কাজটা নেহাত সহজ নয়, কারণ অনলাইনে বসে তো সবটা হয় না। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ভাবনার শুরুটা, আমাদের মোটিভেশনের শুরুটা, যে একটা যে এক্সপোজারের স্ট্রাগল অনেক কলেজগুলোতে হতে আমরা দেখেছি খুব ছোট ছোট প্রশ্নে, সেই এক্সপোজার গুলো সেই কলেজের স্টুডেন্ট গুলোকে কিছুটা দেওয়ার চেষ্টা, এবং সেটা একটা কালেকটিভ এফর্ট দিয়ে দেওয়ার চেষ্টা। এইটাই আমাদের মূল মোটিভেশন ছিল শুরু করার পেছনে। সৌম্য বা অনুরূপা, তোমরা বলো এখনো পর্যন্ত তোমরা কি কি করেছো, মানে হোয়াট এক্স্যাক্টলি। সো একটা তো ছিল তোমাদের মোটিভেশন, আমি বুঝতে পারলাম যে তোমরা কিছু জীবনে ফিরিয়ে দিতে চাও, যে মাটি থেকে এসছো, এটা অনেকটা মাটির ঋণ পরিশোধ করা, সেটা বুঝতে পারছি। দ্যাট অলসো আই থিঙ্ক ইজ এ ভেরি গ্রেট থিং। তো অনুরূপা এবং সৌম্য, তোমাদের এক্সপিরিয়েন্সটা বলো। তোমরা এই যে কাজটা মাটিতে করছো, করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হচ্ছে, কি রিয়ালাইজেশন হচ্ছে। মোর ইম্পর্টেন্ট ফর মি দ্যাট এভরি হিউম্যান বিং এন্ড এভরি অর্গানাইজেশন ইভলভ। মানে আমরা যখন ভাবি একটা কিছু করবো, করতে মাঠে নেমে যাই, তবে মাঠে নামার পর বোঝা যায় যে থিংস আর নট সেম, ইটস ডিফারেন্ট। তো টেল মি বোথ অফ ইউর এক্সপিরিয়েন্স। আমি এক্ষেত্রে তোমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স শুনতে চাই। ইট ডাজন্ট হ্যাভ টু বি সেম। প্রথমে যখন আমরা স্টার্ট করেছিলাম, আমরা ইনিশিয়ালি ফোকাস করেছিলাম যে আমরা স্টুডেন্টদের কাছে রিচ আউট করবো, বা আমরা একটা ছোট পাইলট স্টাডি রান করব, যেখানে আমরা বেশ কিছুটা যেরকম অ্যাপ্লিকেশন করবো আমাদের কোনো আইডিয়া ছিল না। তো আমরা মোটামুটি সৌর্যই মেনলি পুরো ফ্লায়ার প্রিপেয়ার করে ডিস্ট্রিবিউট করেছিল, যেরকম ভাবে রিচ আউট করতে পেরেছিল। এবং সেটা রিচ আউট করার পরে মোটামুটি আমাদের কাছে 60 থেকে 70টার মতো অ্যাপ্লিকেশন আসে। তখন আমাদের কাছে কোনো ক্লিয়ার আইডিয়া ছিল না যে যারা অ্যাপ্লিকেশন করছে তারা কতটা, তাদের কি অ্যাক্সেস রয়েছে, কতটা তারা জানে ইন্টার্নশিপের ব্যাপারে বা কিছু। আর আমরাও তখন নতুন নতুন এটা জেনেছিলাম যে
আমাদের মানে এডুকেশন সিস্টেমে এই ন্যাশনাল এডুকেশন পলিসির এই জিনিসটা, এই ব্যাপারটা ইনক্লুডেড হয়েছে, যেখানে প্রতিটা মানে অ্যাটলিস্ট দুটো ওভারঅল কারিকুলামে দুটো ইন্টার্নশিপ কাইন্ড অফ ম্যান্ডেটরি হয়ে গেছে। তো যেটা আমাদের সময় অ্যাটলিস্ট ছিল না। তো এবার যখন আমরা অ্যাপ্লিকেশনস গুলো ইভ্যালুয়েট করেছিলাম, আমাদের সঙ্গে আরেকজন বন্ধুও ছিল, মানে ও এখন কোর টিম মেম্বার সৌমিক। তো আমরা 3 জন ইভ্যালুয়েট করার পরে টোটাল 10 জন মতো স্টুডেন্টকে আমরা সিলেক্ট করি, এবং খুব সিম্পল ক্রাইটেরিয়া ছিল যে কোথায় কাজ করতে চাও, কত সিজিপিএ রয়েছে, এবং আমরা সেকেন্ড ইয়ার অনওয়ার্ডসই দেখতে চেয়েছিলাম আমি স্টুডেন্টদেরকে। আরেকটু সহজ করে দিই দর্শকদের জন্য। অর্থাৎ তোমরা যেটা কাজটা করছো সেটা হচ্ছে এরকম যে সরকারি কলেজের ছেলে মেয়েগুলো যেহেতু ইন্টার্নশিপ জানেই না কি করে পেতে হবে বা পেতে হয়, তারা তোমাদের কাছে অ্যাপ্লাই করলে তোমরা তাদের মেন্টর করে, তোমাদের নেটওয়ার্ক করে তাদের হ্যাঁ ইন্টার্নশিপ পাই দিচ্ছ। এক্সিলেন্ট হ্যাঁ থিং ইউ আর ডুইং। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে যখন ওই 10 জন স্টুডেন্টের মধ্যে সূর্য অনেকে ইন্টারভিউ করে, মেন যেটা আমরা জানতে পেরেছিলাম যে যে স্টুডেন্টস গুলো মানে একটু আউটস্কার্টস থেকে, মানে আউটস্কার্টস বলাটা ওরকম ভাবে ভুল হয়তো, মানে অনেক স্টুডেন্ট জেলার কলেজ থেকে যারা অ্যাপ্লাই করেছে তাদের কাছে ইন্ডিয়াতে যে কটা এক্সিস্টিং ফেলোশিপ রয়েছে, মানে যারা আর্থিকভাবে সাহায্য করতে পারে অ্যাপ্লাই করলে স্টুডেন্টদেরকে, সেই আইডিয়াটা খুবই কম। মানে যেগুলো মোটামুটি আমরা তাও জানতাম আমাদের সিনিয়রদের থেকে যারা অ্যাপ্লাই করেছে বা এটা একটা অনুভব তোমাদেরকে কোশ্চেন করি, উত্তরটা বাইরে আমি খুব ভালো করেই জানি এডুকেশন ফিল্ডে অনেকদিন ধরে কাজ করার জন্য। খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলেছে এবং ইউ হ্যাভ নো আইডিয়া হাউ ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে কি কি ফেলোশিপ অ্যাভেলেবিলিটি হতে পারে বা কি করতে পারে, এগুলো তো এটা গুগল সার্চ করলেই পেয়ে যাবে। আজকে চ্যাটজিপিটি এসে সেটা আরো ইজি হ্যাঁ করে দেবে। জেমিনাই দিয়ে তুমি হ্যাঁ ওটা করে নিজেরাই পাবে। খুব সামান্য একটা 1 মিনিটের কাজ। তো তোমার কেন মনে হয় যে এই 1 মিনিটের কাজটা করতে পারছে না? তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরাও তো সেই মানে সেই একই জায়গা থেকে তথ্য নিচ্ছি, which is like a 1 minute. So why it is not happening? আমার অনেস্টলি চ্যাট জিপিটি আমাদের সময় মানে অ্যাটলিস্ট আমাদের আন্ডারগ্রেডের সময় চ্যাট জিপিটি এখন এমন কেউ না, তুমি গুগলি বলো। হ্যাঁ কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে ছেলে মেয়েগুলো কেন, আমি অ্যাকচুয়ালি যেটা বলি বাচ্চাদের বলি যে হান্টার হতে হবে, শিকারী হতে হবে। এই যে শিকারী মনোভাব, যে কোথায় গেলে আমরা ফেলোশিপ পাবো, কোথায় গেলে ইন্টার্নশিপ পাবো, তোমরা ঠিক করে দিচ্ছ, গ্রেট, বাই নাথিং টেকিং ফ্রম ইট। কিন্তু ওরা নিজেরা সার্চ করে যে দেখবে যে তুমি খুব মূল্যবান একটা কথা বললে, আমি তোমার কথা সূত্রে বলছি, এটা ওরা করতে পারছে না কেন? বিকজ আই লুক এট দ্য থিংস মোর ফ্রম স্ট্রাকচারাল পয়েন্ট। মানে এটা তো খুব সিম্পল। তাদের হাতে তো আজকে সবার হাতে স্মার্টফোন আছে। যদি তাদের ইন্টারনেট না থাকতো, স্মার্টফোন না থাকতো, চ্যাটজিপিটি যদি মানে ফ্রি না হতো, আমি প্রশ্নটা তুলতাম না। বাট দ্য ফ্যাক্ট ইজ দে হ্যাভ এভরি টুলস ইন দেয়ার হ্যান্ড, সো হোয়াই দে ক্যান্ট ডু ইট? আমি আমি জানি না সৌর্যের হয়তো এটাতে ডিফারেন্ট আনসার থাকবে। আমার একটা খুব এটা দিস ইজ অ্যাবসলিউটলি ফ্রম মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। যাদেরকে আমরা ইন্টারভিউ করেছিলাম তারা মোস্টলি ক্যালকাটা ইউনিভার্সিটি, বা মানে আমি বলছি যারা অটোনোমাস বডি না, মানে এই ইউনিভার্সিটি যেরকম আমরা অ্যানুয়াল এক্সাম দিয়ে এসেছি সেরকম একটা স্ট্রাকচারে পড়াশোনা করছে। যেটা আমি বললাম উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমার মনে হয়েছে তাদের না জানাটা ইজ কমপ্লিটলি নট, গুগল করতে পারে কিন্তু করেনি এরকম নয় জিনিসটা। আমি অ্যাটলিস্ট যখন অ্যানুয়াল মানে আমাদের বার্ষিক পরীক্ষা যখন হতো পার্ট 1 পার্ট 2, যেটা আমাদের বাবা মারাও দিয়ে এসেছিলেন, ওই স্ট্রাকচারে আমাদের ইন্টার্নশিপ করার কোনো স্কোপ ছিল না। আমাদের ইন্টার্নশিপের আইডিয়াটা অনেক বেশি ব্রডার হয়েছে এবং অ্যাক্সেসিবল হয়েছে আমরা মাস্টার্সে যাওয়ার পরে। এই বাচ্চাগুলো হঠাৎ করে যখন এটাতে এক্সপোজড হয়েছে, আমার পার্সোনালি মনে হয় যে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আমরাও এরকম ভাবেই জেনেছিলাম যে আমাদের কারিকুলামে যত সিনিয়র দাদা দিদিরা যারা যারা সেই ফেলোশিপে অ্যাপ্লাই করেছে বা পেয়েছে, যেটা কলেজে ভীষণভাবে মুখে ছড়িয়ে পড়েছে যে এখানে অ্যাপ্লাই করেছে তোমরা করতে পারো। যখন কারিকুলামে একটা নতুন কোনো জিনিস ঢোকে, এটা হয়তো স্টুডেন্টদের জন্য অ্যাডজাস্ট করা হতেই পারে, এটা মানে আমি এটা এরকম ভাবে দেখিনি অনেস্টলি যে কেন গুগল সার্চটা একটা জাস্ট আ ক্লিক অওয়ে, কিন্তু তাও করেনি। এবং অফকোর্স দেয়ার ইজ অলওয়েজ চ্যাট জিপিটি অওয়ে। কিন্তু আমি জানি সৌর্য আন্ডারগ্রেড ইন্টার্নশিপ করেছিল, আমার মনে হয় এটা কিছুটা স্ট্রাকচারাল ডিফারেন্সের থেকেও, যেটা নতুন একটা কিছু কারিকুলামে এলে হয়তো একটা আন্ডারগ্রেডের পক্ষে একটু অসুবিধা হতেই পারে ন্যাভিগেট করা। আমি জানি না সৌর্য যদি কিছু অ্যাড করতে চাই। হ্যাঁ, আমি এগ্রি অনুরূপার সাথে অনেকগুলো। অনুরূপা যেটা বললো, আমার যেটা অ্যাডিশনাল পয়েন্ট আমার মনে হয় সেটা হচ্ছে যে আমাদের শেষ 1 বছরের পুরো এফর্ট, আমাদের খুবই কম স্যাম্পলস দেখা। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে যে সোশ্যাল কন্ডিশন এই কলেজগুলোর মধ্যে রয়েছে, সেখানে নয়েজ এত বেশি যে সেখান থেকে ইনফরমেশন তুলে নেওয়াটা অনেক স্টুডেন্টের পক্ষে কঠিন হয়ে যায়। কেউ যে জানে না সেটা হয়তো নয়, নিশ্চয়ই
100 জন স্টুডেন্ট থাকলে 1 জন কি 2 জন জানে, কিন্তু সেটা বাদ দিয়ে চারপাশের পিয়ার গ্রুপের যে অ্যাসপিরেশন বা প্রফেসরদের যা মনোভাব এবং পুরো সিস্টেমটা ওদেরকে যেদিকে ঠেলে নিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে অনেকের কাছেই এই ইন্টার্নশিপ বিষয়টা বা একটা জিনিস খোঁজা এইটুকুর বাইরে গিয়ে সেটা মেবি তাদের কাছে লাক্সারি হয়ে যায়, অথবা হয়তো এইটা খোঁজা যে ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্সটুকু ফিল করাটাও বাইরে থেকে কেউ না বলে দিলে তাদের জন্য মুশকিল হয়ে যায়। মানে ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি এরকম এইসব কলেজের অনেক প্রফেসরদের সাথে আমরা কথা বলেছি শেষ 1 বছরে, এবং সেই প্রসঙ্গে আমি একটু যাবো, মানে ওই কি কি হার্ডেলস এর কথা আপনি বলছিলেন। তো তারা অনেকেই বলেছেন যে এই কলেজে যারা পড়তে আসে তাদের 90% নাকি চায় যে আমি কোনো মতে কলেজ পাশ করে একটা প্রাইমারি স্কুল বা হাই স্কুলে চাকরি পাবো, এবং সেটা যেহেতু এখন ক্রমশ বিভিন্ন রাজনৈতিক কারণে খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে, তাই জন্যে পুরো পরিবেশটাই আরো খারাপের দিকে গেছে। তো ফলে আমার মোস্টলি উত্তর হচ্ছে যে পরিবেশটা অনেকটাই খারাপ, এবং তাতে কিছু ছেলে যে করছে না তা না, তার জন্য আরো বেশি লোকের পক্ষে করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। আমার মতে যে দেখো, তুমি যখন একটা প্রবলেম সলভ করতে চাইছো, এক্ষেত্রে কলেজের এখন মেন প্রবলেম হলো তুমি যেটা বললে, কে ভর্তি হতে চাইছে না। আগে ভর্তি হতো কারণ বামফ্রন্টের আমলে রেগুলার এসএসসি হতো, তো ন্যাচারালি স্কুলের চাকরির মাইনে খুব ভালো, সরকারি চাকরি, সে প্রাইমারি স্কুল, মানে কোন রকমের প্রাইমারি স্কুল হাই স্কুলে একটা পেয়ে গেলে তার একটা এমপ্লয়মেন্ট হয়ে গেল, সেই কারণে কলেজগুলো খোলা ছিল অ্যাকচুয়ালি, সোজা কথা। এখন স্কুল সার্ভিস কমিশন তো অবস্থা বিষ বা জলে, সব জায়গায় মামলা হচ্ছে এবং আমি এটা বারবার করে বলেছি, সরকারের পকেটে টাকাও নেই। ইফ ইউ লুক এট দ্য স্ট্রাকচারালি, দে ক্যানট ইভেন পে ফর দ্য স্যালারি ফর লং টার্ম, ধার করে অলরেডি ভীষণ রকমের এক্সপোর্টিং ধারে করছে। তো যার জন্য মানে ইনফ্যাক্ট রিক্রুটমেন্টও খুব কমিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং ওরা সরকার চাইছে যে বেসরকারিকরণ হোক, বেসরকারি স্কুল হোক, সরকারি স্কুলকে কারণে অকারণে বন্ধ করে রাখে, সেখানে উল্টোপাল্টা কাজ চালায় যাতে সরকারি স্কুলগুলো নষ্ট হয়ে যায়। তো 2 রিজন, এক তো হচ্ছে যারা বেসরকারি স্কুল কলেজের মালিক তারা এর জন্য টাকা দিচ্ছে, সোজা কথা, আমি একদম আইল নট বুট অ্যারাউন্ড দ্য বুশ যে। সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে সরকারেরও ভালো, কারণ সরকারও নিজে অ্যাকচুয়ালি দে আর নট ইন এ পজিশন টু পে দ্য স্যালারি, বাই দ্য বার্ডেন ইজ সো হাই। সো ন্যাচারালি এটা একটা তো সিস্টেমটাই তো একটা অবক্ষয়ের দিকে চলে গেছে, এটা সবকিছু সরকারের জন্য ভালোর দিকে যাচ্ছে, বিকজ দ্য ফ্যাক্ট ইজ সরকারকে পে করতে হচ্ছে না। অবভিয়াসলি ইটস ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি উইল বি ভেরি ডিপার। মানে অলরেডি স্কুলে যেটা আগে ছিল, যে স্কুলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বা বড়লোক গরিব সবাই সরকারি স্কুলে পড়তো আমাদের সময়, সেটা তো নষ্ট হয়ে গেছে। কলেজে এটা ছিল না, এবার কলেজেও তাই হয়েছে। কলেজে এখন প্রচুর বেসরকারি কলেজে সমস্ত কিছু প্রাইভেটে পড়ানো হচ্ছে, সেখানে লোকজন পড়তে চাইছে সরকারি কলেজ বাদ দিয়ে। যারা অ্যাকচুয়ালি এখন যদি কারো পকেটে একটু টাকা থাকে, সে বায়োকেমিস্ট্রি বা বায়ো পড়তে চাইলে প্রাইভেট কলেজে পড়ছে, সে সরকারি কলেজে পড়ার ভরসা পাচ্ছে না। সো গিভিন দ্যাট সিচুয়েশন, আর এবার তুমি যেটা বললে যে সাধারণ ঘরের ছেলে মেয়ে যেগুলো আসছে, সে তো প্রাইমারি স্কুল আর হাই স্কুলের বেশি কিছু ভাবতে পারছে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে ইন্টার্নশিপের দরকারটাই বা আলটিমেটলি তো ইন্টার্নশিপের দরকারও নেই। যদি তারা লাইফে সত্যি সায়েন্টিস্ট হতে চায়, তো একটু অ্যাসপিরেশন হতো যে তারা সায়েন্টিস্ট হতে চায়। আমি মানছি এদের মধ্যেও এক্সেপশন থাকবে কয়েকজন, তোমরা যেগুলো করছো। ধরো একটা বড় সময় ধরে বেঙ্গল ওয়াজ দ্য সাপ্লায়ার ফর অল দ্য সায়েন্টিস্ট টু দ্য ইন্ডিয়া, রাইট? মানে সমস্ত আইটি গুলোতে, সে আইটি কানপুর হোক, আইসি হোক, সব জায়গায় মানে কেমিস্ট্রি ফিজিক্সে সবচেয়ে বেশি আসতো টিএফআর হচ্ছে বাংলা থেকে। সেটা তো জলে চলে যাবে অবভিয়াসলি, যেহেতু এটা হচ্ছে না। তো এই অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে, যেটা একটা মানে চূড়ান্ত অবক্ষয়ের মুখে দাঁড়িয়ে, তোমার কি মনে হয় যে এই তোমরা যেটা করছো, বাই দ্য ওয়ে, ইটস এ গ্রেট থিং ইউ আর ডুইং, আই মিন আই এম নট, যে সেটা কোনো এফেক্ট আনতে পারবে? কারণ যে ছেলেগুলো আছে তাদের কতটা নিজেদের ইচ্ছা আছে ইন্টার্নশিপ করার, ভার্সেস সরকার করতে হবে এনইপির জন্য তাই করছে, এটা তোমার কি মনে হয়? ইটস ইম্পর্টেন্ট বিকজ দে হ্যাভ টু বি সেলফ মোটিভেটেড টু ডু ইন্টার্নশিপ, যে আমি ইন্টার্নশিপ করে আমার অ্যাসপিরেশন আছে, আমি সায়েন্টিস্ট হতে চাই, ভার্সেস ওই যদি লক্ষ্য থাকে যে স্কুলের টিচার হবো, প্রাইমারি স্কুলের টিচার হবো, তাহলে ইন্টার্নশিপে কোনো লাভ নেই। এই ব্যাপারটা তোমরা কি দেখছো? হ্যাঁ, আমি বলছি, তারপর অনুরূপা অ্যাড করতে পারে। আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং আমরা যখন শুরু করেছিলাম এই সেম প্রশ্নটা আমার তো ব্যক্তিগতভাবে ছিল। তো যেটা অনুরূপা বলছিল যে পাইলট স্টাডিটার কথা, যে আমরা সামার এরকম একটা ছোট ফ্লায়ার পরিচিত লোকজনদের মধ্যে থ্রু দিয়ে মানে দিই বিভিন্ন জায়গায়। তো আমাদের এই সামারে সেটা হয়তো হাতে গোনা 7 থেকে 8টা কলেজ। কলকাতার কোনো বড় কলেজে আমরা দিইনি, কলকাতার 2-3টে, মেদিনীপুরের 3-4টে, আর কোচবিহারের দিকে 3-4টে, আর পুরুলিয়ার একটা, ওই পরিচিত যা ছিল। তো আমাদের খুব ছোট স্যাম্পলের এক্সপিরিয়েন্স হচ্ছে যে ডিম্যান্ড আছে এবং প্রচুর ছেলে অ্যাকচুয়ালি খুব প্যাশনেট। আমি একটা ছোট গল্প বলি, যে ছেলেটিকে আমরা সিলেক্ট করেছিলাম, তাহলে তো একটু বেটার বোঝা যাবে। তো আমরা ফাইনালি এই সর্টিং করে, এটসেট্রা, যেটা অনুরূপ বলছিল, করে আমরা কোচবিহারের একটি ছেলেকে সিলেক্ট করি, কোচবিহার কলেজে, ছেলেটির নাম রূপদেব।
দেবনাথ, তো কেমিস্ট্রি নিয়ে পড়ে। তো ওর অ্যাপ্লিকেশনে লিখেছিল যে ও একটা ছোট প্রজেক্ট করেছে কলেজে, এবং সেই সেই প্রজেক্টটার থ্রু দিয়ে ও জিনিসপত্র করতে চায়। তো আমরা ওকে সিলেক্ট করার পরে ওকে আমরা বলেছিলাম যে যে আমার তো কথা বলে মনে হচ্ছিল ছেলেটি খুব প্যাশনেট। আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি করতে চাও সামারে, সো উই হ্যাভ আ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট, আমাদের কিছু অপশনস আছে, বাট তোমার কি করতে চাও সেটা আমি জানতে চাই। তো ও বলেছিল যে আমি যেটা কলেজে করেছি, যে প্রজেক্টটা, আমি সেই প্রজেক্টটা কলেজে করতে পারি, আমি কি তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা পেতে পারি? তো তখন আমরা বলেছিলাম যে তুমি তো কলেজে 1 বছর অলরেডি থাকছো টানা, তাহলে তুমি কলেজেই কেন করবে, তুমি 2 মাসের জন্য আর একটু বেশি বেটার কোথাও যাও, বড় কোন ইনস্টিটিউটে, তাহলে তুমি একটা এক্সপোজার পাবে। তো তখন আমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলেছিল যে স্যার আমি আমি যেতে চাই বাইরে, কিন্তু আমি ডেফিনেটলি বড় জায়গায় কাজ করতে চাই, কিন্তু আমাকে কেউ কোনোদিন, মানে আমি খুব ভালো করে জানি না যে কিভাবে এই অ্যাপ্রোচ গুলো করতে হয় বা কোথায় করলে প্রপার, আমার কোনো টেকনিক্যালি কোনো পিয়ার গ্রুপ নেই যারা আমাকে এটা করবে, আপনি যদি আমাকে একটু গাইড করেন আমি ডেফিনেটলি করতে পারবো। তো তারপর আমি দেখেছিলাম ছেলেটি 1 সপ্তাহের মধ্যে, আমি ওকে বলেছিলাম যে তুমি খুবই সিম্পল, আমি গাইড করেছিলাম, মানে যে গাইডেন্স গুলো হয়তো এতটাই ট্রিভিয়াল যে টেকেন ফর গ্রান্টেড মনে হবে আমাদের কাছে, যে তুমি একটু এইটুকু করে তুমি 10টা লোককে বের করো তোমার ফিল্ডে কাজ করে। এবং সেই ছেলেটি আমাকে 1 সপ্তাহের মধ্যে প্রায় 20 জনের নাম জোগাড় করে, পুরো ইমেল ড্রাফট করে, আমাদের সঙ্গে ব্যাক অ্যান্ড ফোর্থ করে, প্রপারলি ইমেল করে ফাইনালি আইআইটি দিল্লিতে একটা জায়গায় পায়। তো আমার মনে হয় যে ইন জেনারেল ড্রাইভ নেই এটা ট্রু নয়, আমার মনে হয় কিছু ক্ষেত্রে ড্রাইভ নেই এটা হয়তো সত্যি, কিন্তু তারপরেও একটা লার্জ পপুলেশন আছে যারা প্রচন্ড প্যাশনেট, কিন্তু যারা ওই মানে ওই পরিস্থিতিতে পড়ে তাদের মনে হচ্ছে যে ঠিক আছে, মানে কেন করব, আমি তো একটা কোনো মতে ডিগ্রি নিয়ে একটা বিএড কলেজে ঢুকে যাই, এই দিকটাও আছে। তো আমাদের মনে হয় মেন টার্গেট হচ্ছে এই জায়গাটায়, যেখানে একটা ছেলে যে হয়তো একটু দোনামনায় আছে সেকেন্ড ইয়ারে, যে ঠিক আছে আমি তারা প্রজেক্ট করছি, ওকে হয়তো পাশের ছেলেটা বকে হয়তো সিনিয়র দাদারা এসে বলছে ধুর এসব করে কিছু হবে না, তুই একটা জোম্যাটোতে গিয়ে গাড়ি চালা, এই যে জায়গাগুলো, আমার মনে হয় সেই জায়গাগুলোতে খুব ইম্প্যাক্ট করার জায়গা রয়েছে, যেখান থেকে এই ধরনের ইনিশিয়েটিভ বা যে কোনো এই ধরনের আমি একটা বলি। আচ্ছা, অনুরূপা আমি তো বুঝতে পারছি তুমি কোথায়, কলকাতার মেয়ে, যেহেতু লেডি বেগনে পড়েছো, গোজ উইদাউট সেইং। সৌরভ, তুমি কোথায়, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলঘড়িয়াতে, দমদমের তোমরা পাশে। দুজনেই শহরতলি বা শহরের মানুষ। বাই দ্য ওয়ে, আমি করিমপুর গ্রাম শহর থেকে যেতে এসছি, বাট আমি গ্রামের কাছাকাছি বলবো। একটা প্রবলেম আছে অ্যাকচুয়ালি, তুমি যদি এইসব অনার্স কলেজগুলোতে যদি তুমি দেখো যে এখনো যেসব ছাত্ররা আসছে ম্যাক্সিমাম গ্রাম থেকে আসছে, বিশাল একটা প্রবলেম হচ্ছে যে সেখানকার মানুষের যে মানসিকতা, সেই মানসিকতা হচ্ছে যে গ্রামে তারা দেখে যে একটা প্রাইমারি স্কুলের বা স্কুলের চাকরি পেলে তার লাইফ সেটেল হয়ে গেল, ভালো থাকছে, সম্মান পাচ্ছে, সত্যি তারা অনেকের থেকে বেটার আছে। ইনফ্যাক্ট তোমার লাইফেও যে আনসার্টিনিটি আছে, তাদের লাইফের আনসার্টিনিটি অনেক কম, তোমাকে গ্র্যান্টেড পেছনে ছুটতে হবে, করতে হবে। লেট মি ভেরি ফেয়ার, ইউ কম্পেয়ার দ্যাট ইন এ টাইম অফ সার্টিনিটি এন্ড দিস। এই আরামের চাকরিগুলো ক্রিয়েট করার জন্য, বাইরে এটা ছিল না, আমার বাবা মা দুজনই হাই স্কুলের টিচার, মা ফিজিক্সের টিচার ছিলেন, বাবা জিওগ্রাফি পড়াতেন স্কুলে। তো ওই সিপিএম স্কুলের চাকরিগুলোকে রেগুলারাইজ করার আগে অ্যাকচুয়ালি শিক্ষকতার চাকরি এরকম আরামে কিছু ছিল না, শিক্ষকদেরও চাষাবাদ করতে হতো, মানে ব্যবসা করতে, অনেক কিছু করতে হতো। ডিফারেন্ট থিংস, ইট ওয়াজ এ ভেরি ডিফারেন্ট ওয়ার্ল্ড বিফোর 1980। তখন কেউ শিক্ষক হতে আসতো না। তো তখন যারা, আমি তোমাকে বলছি 1980s এর আগে পশ্চিমবঙ্গে যেসব স্কুল কলেজগুলোতে অনার্স ছিল বা ছিল, তখন কিন্তু লোকের জন্য একটা টেন্ডেন্সি ছিল যে ওখানে অনার্স বা এই পড়ে স্কুলের টিচারটা হচ্ছে তাদের কাছে সেকেন্ড বা থার্ড অপশন থাকতো। তাদের ফার্স্ট অপশন যারা ভালো ছেলে পিএইচডি করতে বিদেশে চলে যাবে বা এই করবে, তারপরের অপশনটা হতো কি যে লোকজন সরকারি, কেন্দ্রীয় সরকারি, সরকারি চাকরি কর্মচারী হবে, না হলে থার্ড অপশন হতো স্কুলের টিচার, কারণ মাইনে টাইনা ভালো না, এই নয়, টকিং অ্যাবাউট আমাদের বাবা মায়ের সময়। তারপর 1980-তে তোমার বামফ্রন্ট এটাকে রেগুলারাইজ করার পর থিংস গট চেঞ্জ। এন্টায়ার এই যে অনার্সের লোকজন যে ঢোকার ব্যাপারটা হচ্ছে একটাই, যে হাই স্কুলে বা তুমি যেটা বললে যে এই একটা লম্বা সময় ধরে দ্যাট মেন্টালিটি, অ্যান্ড দিস ওয়াজ অলসো হার্মফুল বিকজ কিছু কিছু ছেলে অবভিয়াসলি তখনও যারা এসছে, এবার অনেকটা কি হয় জানো তো, অ্যাসপিরেশনটা বাড়ি থেকে। এখন যার বাবা ফার্স্ট জেনারেশন চাষি বা ব্যবসায়ী, তুমি এক্সপেক্ট করতে পারো না যে সে গিয়ে ভবিষ্যতে বিজ্ঞানী হবে, কারণ তার বাড়িতে সেই অ্যাসপিরেশন আইডিয়েশনটাই হয়নি, ইটস নট পসিবল। অনেকে এসে সংস্পর্শে এসে, বন্ধুদের সংস্পর্শে এসে ফার্স্ট বুঝতে পারে যে এমএসসি পর পিএইচডি বলে একটা ক্যারিয়ার আছে, বিদেশ বলে একটা ক্যারিয়ার আছে। তোমরা এটা নিজেরাও দেখবে যে তোমাদের অনেকে যারা গ্রাম থেকে এসছে স্কুলে এসে, দ্যাটস হ্যাপেন, এটা স্টিল দেয়ার। কিন্তু তারপরে আস্তে আস্তে যেটা হয়, সেই অ্যাসপিরেশনটা কিছুদিন ছিল, কিন্তু তারপরে এসএসসি বা এগুলো বন্ধ হওয়ার কারণে ইটস অ্যাকচুয়ালি টোটালি ডিজাস্টারাস রাইট না। মানে কেউ তো কেমিস্ট্রি নিয়ে ভর্তি হচ্ছে না, ফিজিক্সের 40টার মধ্যে 3টে সিট হচ্ছে, এটা আমার কাছে অনেক বেশি ক্রিটিক্যাল প্রবলেম এখন এর মধ্যে।
ঠিক আছে, তো এবার সমস্যাটা হচ্ছে যে তোমার কি মনে হয় এই প্রবলেমটাকে কি করে দূর করবে? কারণ এটা তো সত্যি যে যারা এইসব অনার্স লাইনে ঢুকছে তাদের কোনো কেরিয়ারের সার্টেনিটি নেই। যখন লোকজনের কেরিয়ারের সার্টেনিটি নেই, সেইটাকে তোমরা কি করে তাদের মধ্যে সেই অ্যাসপিরেশনটা ঢোকাবে? আমার মতে যে তাদেরকে কি করে তাদের মাথায় বোঝাবে যে লাইফে টিচার ছাড়া অনেক বড় কিছু হওয়া সম্ভব, তারাও রিসার্চ করে বড় হতে পারে, তারাও বিজ্ঞানী হতে পারে, বিজ্ঞানী করে তারা একটা সমাজে প্রতিষ্ঠা পেতে পারে। এই যে মানে এই অ্যাসপিরেশনটা তুমি গ্রামের দিককার বা ছেলেদের সাথে কি করে ঢোকাবে যেটা তারা বাড়ি থেকে পায়নি? আমার ধারণা তুমি এই কেস বারবার ফেস করবে, সেই জন্য আমি জিজ্ঞাসা করছি। অনুরূপা বলুক, তারপরে আমি অ্যাড করছি। অনুরূপা তুমি বলো। আমি অ্যাকচুয়ালি প্রিপেয়ার ছিলাম না কোয়েশ্চেনটার জন্য, অনেস্টলি। আমরা যতবার ইন্টারঅ্যাক্ট করেছি স্টুডেন্টদের সাথে, যেটা আপনি বললেন যে আমরা যেরকম বাড়ির থেকে ওরা এই মোটিভেশনটা পায়নি, তো আমরা ওদের মধ্যে এটা তৈরি করা উড বি ডিফিকাল্ট, উইচ ইজ ট্রু। এবং অফকোর্স যেহেতু একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওদের কাছে ল্যাক অফ রিসোর্সেস এর জন্য ওদের বোঝানো জিনিসটা কতটা ইম্পর্টেন্ট সেটাও একটা চ্যালেঞ্জ, আই এগ্রি। কিন্তু স্টুডেন্টদের সাথে যেটা বললাম, আমাদের স্যাম্পল সাইজ ছোট। ওই প্রথমবারের অ্যাপ্লিকেশনে যেটুকু স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়েছিল, যেটুকু আমরা শুনেছিলাম, বা এখনো যখন স্টুডেন্টদের সঙ্গে রিসেন্টলি ফ্রেমের যখন স্টুডেন্টদের সঙ্গে মিটিং হয়েছে, একটা জিনিস মনে হয়েছিল দেখে যে অ্যাটলিস্ট এখন স্টুডেন্টদের কাছে একটু হলেও অ্যাওয়ারনেসটা প্রবাবলি বেশি। মানে না, আমি এটাই বলতে চাইছি বোধ অনুরূপা এবং সূর্য, যে বেসিক্যালি এই মুহূর্তে ওদের এই যে ভরসাটা দেওয়া, যে এই যে তুমি বললে না যে দূর পড়ে কি হবে, এটা একটা বাংলার এখন একটা জেনারেল অ্যাটিটিউড চলে এসছে। একটা ছেলে সে হায়ার সেকেন্ডারিও পাস না, কি করছে, সে সিন্ডিকেট করে কোটি কোটি টাকার মালিক হয়ে বোলেরো চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাশাপাশি একটা এমএসসি করা ছেলে 3,000 টাকা মাইনে চাকরি পাচ্ছে না। দিস ইজ মানে দেখো, লোকে তুমি যাই বলো না কেন, সামনে যেটা চোখে দেখতে পায় সেটা দেখেই লোকে তার ডিসিশনটা নেয়, রাইট? দিস ইজ ভেরি বিটার ফ্যাক্ট অফ দেম অল। সেই পরিস্থিতিতে একটা ছেলেকে ইন্সপায়ার করা কিন্তু খুব কঠিন কাজ। ইটস নেভারদিলেস এ ভেরি ডিফিকাল্ট ওয়ান, যে তারা কেন তাহলে সায়েন্স নিয়ে পড়বে, এই পড়ে পড়ে কি হবে, ফিউচার কি হবে। কারণ আমি তো প্রতিদিন প্রায় 400-500 কোশ্চেন পাই। অবভিয়াসলি আমার মানে এই মুহূর্তে প্রায় ডেইলি ভিউয়ারশিপ প্রায় 6 লাখের উপরে। ইনফ্যাক্ট যে কোনো পলিটিক্যাল চ্যানেলের থেকে আমি অনেক বেশি ভিউয়ারশিপ পাই, আই গেট অল দোজ কোশ্চেন। এবং বিশাল সমস্যা হচ্ছে যে তোমার অভিভাবকরা তো পুরো অন্ধ করে, তারা জানেই না। কারণ পশ্চিমবঙ্গে যেটুকু ভালো ব্রেন ছিল সব তো বেরিয়ে গেছে, তোমরাও বেরিয়ে গেছো, আমরা বেরিয়ে গেছি, বলে লাভ নেই। অতএব এই ছেলে মেয়েগুলোকে যে একটা গাইড করতে পারবে সুষ্ঠুভাবে, সেটা একদম ছোটবেলা থেকে এটা পাচ্ছে না। এবং অভিভাবকদের মধ্যে ভীষণ রকমের কুসংস্কার, কুশিক্ষা। তোমরা যা বলছো আমি এগুলোকে অ্যাকচুয়ালি কোনোটাই আমি ফ্যাক্টরের মধ্যে ধরবো না, মানে ডোন্ট টেক মাই ওয়ার্ড আদারওয়াইজ। তার কারণটা হচ্ছে এই যে আমার নিজের অভিজ্ঞতা অ্যাকচুয়ালি আরো খারাপ এই জন্যে যে এখন ছেলে মেয়েদেরকে 7-8টা করে টিউশনি দেওয়ার ফলে তাদের মধ্যে বৈজ্ঞানিক অনুসন্ধিতার তো দূরের কথা, কিছুই গ্রো করছে না। সেলফ ড্রাইভ তো থাকবে, একটা ছেলেকে তুমি মেন্টারশিপ দিয়ে বা ইন্টার্নশিপ দিয়ে করবেটা কি, তার মধ্যে তো সেলফ ড্রাইভটা জাগাতে হবে, ইচ্ছাটা জাগাতে হবে যে সেটা অ্যাসপিরেশন করতে হবে। বাট সে 7-8টা টিউশনি করছে, খেলাধুলা করছে না, কোনো এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি নেই। আমাদের সময় আমরা কত কিছু করতাম, ডিবেট, সাস্টেনেবিলিটির ওপর প্রজেক্ট, সেমিনার সব করে ঘুরে, কিচ্ছু হচ্ছে না। 7টা শুধু টিউশন করছে, খেলাধুলা নেই, কিছু নেই। ফলে আমি যেটা অ্যাকচুয়ালি খুব আশঙ্কিত লক্ষ্য করছি, আর আই অ্যাকচুয়ালি টক টু দ্য স্টুডেন্ট, আমি তাদের কাউন্সেলিং করে যেটা আমি বুঝতে পারছি পড়িয়ে গিয়ে, যে ক্লাস 7-8 থেকে ব্রেনটা একদম পুরো এক্সপোনেনশিয়ালি ডিগে করা শুরু করে দিচ্ছে। ইটস ভেরি ডেঞ্জারাস। এবার ধরো কেউ এলো, সে কলেজে যখন আসছে, তার না সায়েন্টিফিক টেম্পারমেন্ট বিল্ড হয়েছে, না ম্যাথামেটিক্যাল রিজনিং বিল্ড হয়েছে, এবং এদের নিয়ে কাজ করা খুবই কঠিন। তো যার জন্য আমি স্কুল লেভেল থেকে অ্যাকচুয়ালি জীবন জীবিকা সংস্থাটা চালু করেছিলাম, একটাই কারণে যে, এবং এত লেখালেখি করে এত সময় দিয়ে একটাই কারণে, যাতে লোকে বুঝতে পারে যে দ্যাটস নট দ্য ওয়ে টু বি থিংস। কারণ তাতে তাদের কেরিয়ারও তৈরি হবে না, কিছু তৈরি হবে না। কিন্তু আনফর্চুনেটলি এত কিছু করার পর, 3 বছর করার পর, আমি যেটা ওয়াচ করছি যে এই তোমার 6-7 পর্যন্ত ছেলেগুলোর ব্রেন তো খুব ভালো থাকে। তারপর কোথায় ব্রেনটা বাড়বে, আরো বেটার হবে, আরো শিখবে, তার বদলে পুরো উল্টো দিকে চলে যাচ্ছে, কমন সেন্স নষ্ট হয়ে যাচ্ছে, উল্টো দিকে। And by the way, this is not the me, probably it's an universal phenomenon, অনেকে এটা লক্ষ্য করছেন। This is the failure of a system in a large category. তো আমার বক্তব্য হচ্ছে যে তোমরা, আমার মনে হয় তোমরা আরো বেটার করবে ফান্ডটাকে, যদি স্কুল ছেড়ে, যদি মানে কলেজ তো করছো ঠিক আছে, আমি কিছু বলছি না, একদম স্কুলে যদি 6-7, মাই হোল পারপাস ইজ তুমি যদি 6-7-8 থেকে কোনো ছেলেগুলোকে মেন্টর করা শুরু করো, বিকজ আজকের দিনে এআই ইউজ করে তারা অনেক কিছু করতে পারে বাড়িতে। এআই ইজ নট এক্সপেন্সিভ, 300-400 টাকা দিলে এখন নিয়ে পেয়ে যায়, রাইট? নাথিং। লোকে তার থেকে টিউশনির পেছনে 5,000 টাকা দেয় মাসে।
So why not you start with the school? Why not you actually taking the school student now? Because then you get the mentorship and you can aspire and I think do get a much better result in my view. কারণ ওই ছেলেগুলি পরে কলেজে যাবে। স্কুল না ছোট কোনো হ্যাঁ, একটা ছোট প্রশ্ন, ছোট পয়েন্ট। হ্যাঁ, মানে দ্যাটস আ গ্রেট পয়েন্ট। আই থিঙ্ক ডেফিনেটলি স্কুল থেকে একটা চেঞ্জ তৈরি হয়। তবে আমার যেটা একটা পয়েন্ট এখানে সেটা হচ্ছে যে এই অ্যাসপিরেশনের পয়েন্টটা আমি যেটা আগেও কিছুটা বলার চেষ্টা করছিলাম, আমার মনে হয় এটা খুব মেজরলি একটা পরিবেশের প্রশ্ন। তার কারণ আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়েছি, নিশ্চয়ই আপনি সেক্টরে কাজ করছেন, আপনিও জানেন ইঞ্জিনিয়ারিং কিন্তু যারা পড়তে যায় তাদের কিন্তু একটা মেজর পার্ট যারা জয়েন্টে খুবই পেছনের দিকে র্যাঙ্ক করে, খুব খারাপ ভাবে পড়ে। এবারে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেটা করে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো যেহেতু অনেক টাকা নেয়, যেহেতু ওটা তাদের ব্রেড অ্যান্ড বাটার, ওরা একটা এমন অ্যাটমসফিয়ার তৈরি করে রাখে। আমারই যেমন বন্ধুরা যখন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়ে সেটা বাইরে যাওয়া থেকে শুরু করে, এবং অনেক ইঞ্জিনিয়ারিং কলেজ কিন্তু সেই ছেলেটা যদি সরকারি কলেজে পড়তো সে যা হতে পারতো, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে কিন্তু অনেক বেটার তার গ্র্যাজুয়েট আউটকাম হয় প্রাইভেট কলেজে পড়ে। এবার ডেফিনেটলি যদি ভালো প্রাইভেট কলেজ হয় তারা ডেফিনেটলি গভর্নমেন্ট থেকে প্রজেক্ট এনে এই থেকে প্রজেক্ট এনে একটা এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করে। আই মিন আই ডোন্ট ডিনাই দ্যাট। এবং ওই এনভায়রনমেন্টের পয়েন্ট আমার খুব মনে হয় ইম্পর্টেন্ট। মানে কি বলছি, হয়তো খুব ছোট, মানে যেমন ধরুন আজকে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তারা হয়তো তুমি রিমোটলি দেবে কি করে? সরকারি কলেজে তো প্রফেসর আসে যায় মাইনাটাই টাইপের বাবু, তাদের তো সেটাই আমি যাচ্ছিলাম যে এটা যেহেতু খুব সিস্টেমিক প্রবলেম, এবং প্রবলেমটা যেটা আপনি বলছিলেন যে খুব মাল্টিফোল প্রবলেম, এবং আমাদের ক্ষমতা প্রবাবলি খুবই সীমিত। আমাদের সেটা হয়তো বিশেষ করে শর্ট টার্মে সেটার কিন্তু আমরা যদি ভিশনের রেসপেক্টে বলা হয়, তাহলে আমরা যেরকম ধরা যাক ইন্টার্নশিপ ছাড়াও আমাদের যেটা ওয়ান অফ দ্য মেজর গোল সেটা হচ্ছে ওয়ার্কশপ, যেটা আমরা এবার অবশ্যই একটা নন প্রফিট চালানো, তার ডোনেশনস আছে, তার ফান্ডস আছে। আমরা যেটা এখন করছি সেটা হচ্ছে যে এই বিভিন্ন জায়গার কলেজের কিছু কিছু প্রফেসরদের অনবোর্ড করার চেষ্টা করছে, এবং সেখানে হার্ডেলস এর একটা প্রশ্ন আমি যেতে পারি পরে, যে প্রচুর হার্ডেলস আছে সেখানে, তাদের একটা মেজর অংশ স্টেটাস কো মেনটেন করতে চায়, কিন্তু উল্টো দিকও আছে। এবার সেই সেক্টরটা থ্রু দিয়ে, সেই পপুলেশনটা থ্রু দিয়ে আমাদের কাছে যদি এনাফ আমরা এই নেটওয়ার্কটা প্রপারলি ইন দ্য লং রান বিল্ড করতে পারি, আমরা এই ধরনের অনেক ইনপার্সন ওয়ার্কশপ করতে পারি, যেটা হয়তো ডাইরেক্টলি ওই কলেজটা করতে পারতো না, বা তাদের কাছে হয়তো বোথ ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল রিসোর্স এবং নেটওয়ার্কিং রিসোর্স সেটা নেই। না, আমি এটা একদম খুব ভালো হবে যদি সেটা তোমরা করতে পারো, ভালো হবে, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। বাট আমি বলবো একটু স্কুলের দিকে ফোকাসটা বেশি করা উচিত, বিকজ দ্য ওয়ে আই টু সি কলেজ থাকবে না। উইথ দ্য এজ অফ এআই, দ্য ওয়ে হচ্ছে, তুমি নিজেও এখন দেখতে পাচ্ছ যে এআই এত পাওয়ারফুল হয়ে গেছে যে যেটুকু কগনিটিভ যে আনসারটা মানুষকে ডেভেলপ করতে হয় সেটার দরকার হচ্ছে না। কিন্তু অনুরূপা বায়োটেকনোলজিতে তুমি সিস্টেমসে আছো, যেহেতু তোমাদের হাত লাগে, সিস্টেম ফিক্স করতে হয়, পার্টস দিতে হয়, সেখানে অবভিয়াসলি ব্রেনের সাথে এআই কে কম্বাইন করে একটা ধরো একটা যৌথ সিস্টেম গড়ে উঠছে। বা যেগুলো পিওরলি আইটি টাইপের কাজ, সেখানে তো কিছুই দরকার হচ্ছে না, রাইট? সো অবভিয়াসলি, এবং তুমি যদি ভাবো আইটি জব যদি চলে যায় ইন্ডিয়া থেকে, কটা প্রাইভেট কলেজ টিকবে? একটাও টিকবে না। There is no job other than IT. তুমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কটা জব আছে? আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমার বিজনেস ছিল, আমি খুব ভালো করে জানি। পিওর সিস্টেমস এর জব খুবই কম, খুব সিলেক্টেড কিছু লোক পিএইচডি করে সে করতে পারে। বায়োটেকনোলজি তো বাই দ্য ওয়ে অনুরূপ আমি প্রায় 4 বছর কাজ করেছি, আমি বায়োটেক সেন্সরে কাজ করতাম। Even in US there are not many jobs, I can tell you, pure biotech, and you know that very well, better than me, right? So, and that's also most of the job at a research level. So কোশ্চেনটা যেটা ফান্ডামেন্টালি দাঁড়াবে দেন, এবং যেটা এখানে ইউএসএ তো সবাই ভাবছে যে তাহলে কটা কলেজ এডুকেশনের যে প্রয়োজনীয়তাটা আগে ছিল, এই যে স্কুলের টিচার বার করার জন্য বা এই করার জন্য, সেটা থাকবে কিনা, দিস ইটসেলফ ইজ এ ভেরি ফান্ডামেন্টাল কোশ্চেন। কারণ তুমি তো একটা ছেলেকে কোশ্চেন আনসার দিতে অভ্যাস করছো, কোশ্চেন তো এআই সব দিয়ে দিচ্ছে, তাহলে একটা ছেলেকে তো প্রশ্ন করতে শিখতে হবে, এবং মেন হচ্ছে যে বিজনেসের কাজে আসবে। এটা কিন্তু একটা পুরো অন্যরকম এডুকেশন। তুমি যদি দেখো গত 2 বছরের মধ্যে যে রিভলিউশনারি চেঞ্জটা হয়েছে, যে যেখানে একটা লোককে আউটপুট বার করা হতো, তার বদলে সে এখন কিন্তু কোশ্চেন করছে। তুমি যদি তোমার নিজের লাইফেও দেখো, তুমি এখন চ্যাটজিপিটি বা এআই কে মোর কোশ্চেন করছো টু গেট ইউর আনসার রাদার দ্যান ইউ আর জেনারেটিং, রাইট? সো দিস চেঞ্জ হ্যাজ অলরেডি হ্যাপেন্ড এন্ড পিপল আর প্রবাবলি নট রিয়ালাইজিং। এন্ড এর একটা ইন্টারেস্টিং কোনোটেশন আছে, সেটা হচ্ছে এই যে আমি নিজে তো বাচ্চাদের পড়াই স্যাটারডে সানডেতে। একটু আগে আমি অ্যাকচুয়ালি বাচ্চাদের সায়েন্স পড়াচ্ছিলাম অনলাইনে, আমি প্রায় লাস্ট 2.5 বছর ধরে করছি। সো হোয়াট আই রিয়ালাইজড ইজ যে এখন আমি ক্লাস খুব কনফিডেন্ট যে বিকজ আফটার কামিং টু দ্য চ্যাটজিপিটি, আমি এটাকে প্রথম দিন থেকে প্রায় লাস্ট 2 বছর থেকে আই হ্যাভ অ্যাকচুয়ালি ট্রেন দেম টু ডু এআই। তো আমি একটা খুব অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, আমি একটা ক্লাস 5-6 এর ছেলেকে দিয়ে অ্যাডভান্স যেই প্রবলেম সলভ করে দেবো, বিকজ হি হ্যাজ কমন সেন্স, হি হ্যাজ লজিক, হি ক্যান থিঙ্ক ফান্ডামেন্টালি। কিন্তু যেই ছেলেগুলো ক্লাস 7, 8, 9 থেকে আসছে, ওদের মানে ওই অতদূর যাওয়া তো দূরের কথা, একটা যেই মেন্স টাইপের অনেক নিচু লেভেলের কোশ্চেনও ঢোকাতে আমার অনেকক্ষণ সময় লাগছে।
So you see, what I'm coming to back is that ultimately কিন্তু পুরো জিনিসটাই ডিপেন্ড করে হচ্ছে মানুষের কগনিটিভ এবিলিটির উপর, তুমি সেটা বাড়াচ্ছ না কমাচ্ছ। কারণ আলটিমেটলি তুমি যে ইন্টার্নশিপের কথা বলছো, দ্যাট ইজ অলসো অ্যান এক্সটেনশন অফ দ্য কগনিটিভ এবিলিটি দ্যাট কামস আউট অফ এক্সপোজার, প্র্যাকটিক্যাল এক্সপোজার, বিকজ দ্যাটস হাউ দে গেট ওরিয়েন্টেড উইথ দ্য কগনিটিভ এবিলিটি, রাইট? তো আমার প্রশ্ন হচ্ছে এখানটায় যে তুমি কলেজের জন্য করছো, দ্যাট ওয়াজ ভেরি গুড, বাট হোয়াই ডোন্ট টু এক্সটেন্ড টু দ্য স্কুল? আই বিলিভ যে ওয়েস্ট বেঙ্গলে যদি স্কুল থেকে শুরু না করো, দেয়ার বি প্রবলেম। Because by the time they're getting into the college, their brain is dead, dumb, total. মানে আমাকে তুমি যদি বলো একদম সার্টিফাইড পাঁঠার লেভেলে চলে যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে পেলে। And this brain damage is a damage by the system, guardian, school, everybody is involved. আর তুমি যদি পলিটিক্যাল সিস্টেম বলো, তুমি জানো তাদের পলিটিক্স এখন একটাই জিনিস, কি করে টাকা কামাবো। They don't care about education of the people because politics is everywhere is like. এইবার এর মধ্যে থেকে তোমার কি মনে হচ্ছে? আই থিঙ্ক ইটস এ ভেরি গুড স্টার্ট যে তোমরা অনেকটা বড় নেটওয়ার্ক করেছো, বাট হোয়াই ডোন্ট ইউ ডু? বিকজ আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে বাচ্চা ছেলে মেয়েগুলোকে পড়িয়ে, লাস্ট আমি 2.5 বছর ধরে পড়াচ্ছি অনলাইন, এবং আমাদের সিস্টেম আছে। ইনফ্যাক্ট ইউ ক্যান অলসো ক্রিয়েট ইউর গুগল সিস্টেম, নট অ্যাট অল এ ডিফিকাল্ট থিং। তোমরা যদি সত্যি কিছু বাচ্চাদের পড়াতে পারো, বাচ্চাদের গ্রো করাতে পারো ফ্রম ক্লাস 5-6 থেকে, বিকজ ইউ আর রিয়েলি রাইট, গুড প্রফেশনাল স্টাফ অ্যান্ড অ্যাসপায়ার, I tell you the dividend will be a lot better because I'm getting the dividend and I know that যেটা কলেজ লেভেলে ধরলে হয়তো কাউকে পেতাম না। Now let me hear your views on that. আমি অ্যাকচুয়ালি একটা জিনিস এমনি আগে অ্যাড করতে চাইছিলাম, সৌর্য যখন মেনশন করছিল অ্যাসপিরেশন, অ্যান্ড ইউ অলসো মেনশন যে এই কগনিটিভ এবিলিটি এটা এক্সপোজারের সাথে অনেকটা রিলেটেড, অ্যান্ড অফকোর্স আই এগ্রি যে চ্যাট জিপিটিতে কোয়েশ্চেন করলে আনসার দিয়ে দেওয়া যায়, সেটা একটা স্কুলের বাচ্চাও পারবে, কলেজের বাচ্চাও পারবে। যেটা মেন আমাদের একটা অন্যতম ইম্পর্টেন্ট সেকশন, যেটা একবার মেনশন করেছিলাম আমরা, যে ওয়ার্কশপটা আরেকটা দিক আমাদের মূলত কলেজ স্টুডেন্টের দিকে ফোকাস করার। দিস ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন, কারণ চ্যাট জিপিটিকে তো কোয়েশ্চেন করলে একটা মানে কোনো কাজ করার পদ্ধতি জেনারেট করা যেতে পারে, সেটা তো হাতে ধরে কেউ শেখাতে পারবে না, এবং সেটা একটা ক্লাস 6 এর বাচ্চাকে আমি বোঝাতে পারবো না যদি না তার থিওরিটিক্যাল নলেজ থাকে। এটা এমনিতেও দরকার, এটা তোমাদের ওয়ার্কশপের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ এটা পৃথিবীতে সবাই বলছে যে যে চাকরিগুলো থাকবে সেটা হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ডে, বিকজ আলটিমেটলি এভরি অ্যাক্টিভিটি, এভরি এডুকেশন অ্যাক্টিভিটি ইউ ক্যান ব্রেক ইনটু সাইবার ওয়ার্ল্ড অ্যান্ড ফিজিক্যাল ওয়ার্ল্ড। সাইবার ওয়ার্ল্ডে তুমি চ্যাট জিপিটিকে বা এআই সিস্টেমকে বিট করতে পারবে না, বিকজ দে উইল অল নো দ্যাট। অনলি টাইম দ্য হিউম্যান বিং ইজ রিকোয়ার্ড, যখন আমার হাতটা দরকার হবে, অ্যাকচুয়ালি আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, আমার সেন্সরি অর্গানগুলো মানে কাজে লাগবে। তো সেইখানে তো ওয়ার্কশপের ভূমিকাটা আসছে, যে তুমি দ্যাটস হাউ ইউ বিল্ড দ্য এক্সপোজার। হ্যাঁ, কিন্তু শুধু সেটা ওয়ার্কশপে আমরা শেখাতে চেয়েছি সেটাই শুধু আমাদের ফোকাস ছিল না। যখন আমরা মানে ফ্রেমের ওয়েবসাইটও যখন লঞ্চ হয়নি, যখন আমরা একদম ডিসকাস করছি যে আমরা এই কাজগুলো করতে চাই, তখন আমরা বেশ কিছু প্রফেসরদের সাথেও কথা বলি যারা এরকম বাচ্চাদের কলেজ লেভেলে এরকম ওয়ার্কশপ করায়। এবং মূলত যে জিনিসটা, যেটা আমি বারবার বলছিলাম যে কেন আমাদের মনে হয়েছিল এটা ইম্পর্টেন্ট, যে যেহেতু এখন কারিকুলামে ঢুকে গেছে যে কলেজের স্টুডেন্টদেরকে এই ইন্টার্নশিপ করাতে হবে, এটা করাতে হবে, সেটা করাতে হবে, there is a huge group যারা প্রচুর টাকার বিনিময়ে এই কাজগুলো করান। তো আপনি যখন বললেন না যে বাবা মারা এখনকার দিনে, কলেজের বাচ্চারাও অন্ধকারে, বাবা মারাও অন্ধকারে, there is a big ক্লাস্টার প্রবাবলি যেখানে অনেক বাচ্চা থাকবে, তারা যদি জানতেও পারে যে আমাকে এই কাজটা শিখতে হবে বা আমাকে এই কাজটা করতে হবে, হতেই পারে ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য তারা সেটা অ্যাভেল করতে পারবে না, যেখানে হয়তো আশেপাশে তাদেরই বন্ধুরা হয়তো একটা কোনো ওয়ার্কশপ 3 দিনে, বিকজ এরকম প্রচুর ফ্লায়ার দেখা যাবে, আমরা নিজেরাও দেখেছি, আমি নিজেও পার্সোনালি কথা বলে দেখেছি যে একটা কোর্স যেটা আমরা এখনো নিজেরা বলি যে আমরা কম্পিউটেশনাল কোনো জিনিস এরকম 3-4 দিনে শেখা যায় না, বা একটা 1 মাসে কোনো কোর্সে শেখা যায় না, সেটা 3 দিনের কোর্সে হয়তো 12,000-25,000 এরকম ধরনের টাকা পয়সা দিয়ে ওয়ার্কশপ গুলো করানো হয়। আমাদের মনে হচ্ছে ওই জায়গা থেকে যদি কলেজের স্টুডেন্টের উপর ফোকাস করে আমরা এরকম ধরনের কোনো কাজ করতে পারি যে আমরা আর্থিকভাবে সাহায্য করব, এবং যদি একটা বাচ্চাও সেখানে শিখতে পারে, সেটাই আমাদের কাছে আরেকটা জাস্ট অ্যাড করছি অনুরূপার সাথে। অনুরূপা যেটা বললো সেটা কমপ্লিটলি এগ্রি। অ্যাড করা সেটা হচ্ছে যে আরেকটা বড় রিজন কলেজ থেকে শুরু করার, যেহেতু কলেজের এই স্ট্রাকচারটা অলরেডি তৈরি, মানে একটা ছেলেকে সামারে 10 দিনের গ্যাপ থাকলেও কিছু একটা করতে হবে, আমাদের প্রাইমারিলি ইম্প্যাক্ট তৈরি করাটা ইজিয়ার। মানে কিন্তু তোমরা এই ইউএস থেকে ইন্ডিয়াতে ইম্প্যাক্টটা করবে কি করে? ইটস এ ভেরি ডিফিকাল্ট থিং আনলেস ইউ হ্যাভ দ্য পিপল অন দ্য গ্রাউন্ড। আমাদের যেমন জীবন জীবিকা চালাচ্ছে অ্যাকচুয়ালি কতগুলো মায়েরা, প্রায় 10 জন মা মিলে চালায় আর কি, তো দে অর্গানাইজ। তোমাদের ইন্ডিয়াতে তো দেয়ার ইউনিট হবে ফুড সোলজার ইন ইন্ডিয়া।
হ্যাঁ, আই থিঙ্ক ইটস এ গ্রেট কোয়েশ্চেন। সো আমরা যেটা তৈরি করছি এই মুহূর্তে, যেটা আমাদের 3টে মেন প্রোগ্রাম, একটা তো ইন্টার্নশিপের জন্য ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, 2 হচ্ছে আমরা ইন্ডিয়ার ভেতরে অনেক প্রিমিয়ার ইনস্টিটিউটের প্রফেসর এবং বাইরেরও কিছু পিএইচডি পোস্টডক আর্লি ক্যারিয়ার ফ্যাকাল্টি, তাদের সাথে থ্রু দিয়ে আমরা ডাইরেক্ট তাদের কাছেই কাজ করতে যাবে বা তাদের সাথে কাজ করবে আমার এরকম একটা নেটওয়ার্ক তৈরি করছি। এবং 3 নম্বর হচ্ছে আমরা এই কলেজগুলোর ফ্যাকাল্টি লেভেলে আমরা প্রচুর আমাদের মানে টিমের ভেতরে তাদেরকে ইনক্লুড করছি, যাদের থ্রু দিয়ে আমরা এই ওয়ার্কশপগুলো অর্গানাইজ করব। এবং আমাদের বোথ ইন টার্মস অফ স্টুডেন্ট ভলেন্টিয়ার্স বিভিন্ন ক্যাম্পাস থেকে, সেই রকম বিভিন্ন স্টুডেন্ট ভলেন্টিয়ার্স আমাদের সাথে আমরা ইনক্লুড করছি, এবং তার সাথে বিভিন্ন কলেজের যারা পড়ান এখন তাদের একটা বড় প্যানেল নেটওয়ার্ক আমরা তৈরি করার চেষ্টা করছি, যাদের থ্রু দিয়ে আমরা বিভিন্ন ওয়ার্কশপ বা বিভিন্ন সেমিনার এই ধরনের এক্সপোজার বিল্ডিং জিনিসগুলো আমরা এক্সিকিউট করার চেষ্টা করব, যেখানে ইট উইল বি মোস্টলি আ ফ্রেম স্পন্সর্ড ইভেন্ট, বাট দেয়ার উইল বি ইটস মোর অফ লাইক এ ইউএস সিস্টেম, যেখানে হয়তো একটা কোনো গ্র্যান্ট দেওয়া হয় কোনো কলেজকে, যেখানে কাইন্ড অফ এন্ডাওমেন্ট হতে পারে, যেখানে সেই গ্র্যান্টটা থ্রু দিয়ে সেখানে সেই প্রফেসর টিচিং গ্র্যান্ট তো থাকে, কিন্তু প্রফেসররা লিখে কি করবে? দেখো আমার তো প্রফেসরদের মধ্যে প্রচুর বন্ধু আছে, ওদের মেজর প্রবলেম হচ্ছে বলে যে বিপ্লব টাকা তো গভর্নমেন্ট দিতে চাই, প্রফেসর করবেটা কেন? করলে তো সে 1 পয়সা বেশি পাচ্ছে, সে অলরেডি ভালো মায়না পাচ্ছে। তার এইখানে একটা পয়েন্ট আছে যেটা আমি জানি না, মানে আমার অফকোর্স আমার এক্সপিরিয়েন্স সীমিত, আমাকে যেটা একজন বলেছিল যেটা অনেক প্রফেসর করবে, কারণ রিসেন্ট ইউজিসি রুলে প্রমোশনে 3টে জিনিস দরকার। একটা হচ্ছে রিসার্চ, সেই জিনিসটা ইন্ডিয়াতে খুবই মেসড আপ, মানে বিশেষ করে এই কলেজগুলোতে যে র্যান্ডম জার্নালে পড়াই যায় না। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে টিচিং, যেটা হয়তো এদিক ওদিক করে হয়ে যায়। 3 নম্বর হচ্ছে আদার ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। এবার এই 3 নম্বরটায় বিভিন্ন লোক এই মুহূর্তে অ্যাটলিস্ট রিসেন্ট লাস্ট ইউজিসির প্রমোশন কিভাবে হয় যে 3টে ক্রাইটেরিয়ার উপর, এই লাস্টটায় বিভিন্ন লোক অনেক এভিনিউ খোঁজার চেষ্টা করছে। কেউ হয়তো কোনো একটা ভিজিট করাচ্ছে, এইদিক ওদিক করাচ্ছে। আমাদের এখানে বলে এইটা, এখানে আমাদের ইউএসএ তুমি জানো বলে সিনার্জিক অ্যাক্টিভিটিস, প্রফেসরদের তোমার যখন নেবে তোমাকে দেখাতে হবে যে সিভিতে এনএসএফ এ গ্র্যান্ড ক্যারিয়ার লিখতে গেলে তোমাকে, আমাদের সবাই আমরা লিখেছি, উই নো লাইক ইউ হ্যাভ টু হ্যাভ দ্য সিনার্জিক অ্যাক্টিভিটিস অন দ্যাট, রাইট? দ্যাটস আ ভেরি গুড ডিসকাশন। আমার মতে তোমার সাথে আমরা আরো পরে বসবো, তো এই মুহূর্তে একটা ছোট্ট একটা কাজ সেরে নি, সেটা হচ্ছে যে কারণে তোমরা এসছো সেটা আগে কাজটা করে নি। সেটা হচ্ছে যে বেস্ট হচ্ছে যে ছেলেগুলোকে আমি যদি লিখে দেবো এটা ঠিক বললেও দেখেছি যে অতটা পর্যন্ত যাবে না। তো আমি যেটা তোমাদের কাছ থেকে জানতে চাই, এবং সম্ভবত আমাকে এটা লিখেও দিতে হবে ওদেরকে, যে তারা ফার্মের জন্য কি করে অ্যাপ্লাই করবে, ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে, তোমাদের ইমেল ধরে অ্যাপ্লাই করবে, না কাম টু দ্য কুকি কাটার ট্যাকটিক্যাল পার্ট অফ দ্য থিং, ওরা কিভাবে অ্যাপ্লাই করবে? ফ্রেমের ওয়েবসাইট, মানে যদি আমরা অফকোর্স শেয়ারও করে দিতে পারি আপনার সাথে, ফ্রেমের ওয়েবসাইটে গিয়ে এখন যেটা অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে তো। হ্যাঁ, অনলাইন সবকটাই অনলাইন অ্যাপ্লিকেশনের ব্যাপার আছে। যদি তাদের ক্লারিফিকেশন দরকার হয় কোন ইমেল বা হোয়াটসঅ্যাপ ইমেল, ফ্রেমের ইমেলে আমরা রেসপন্ড করব। বাই দ্য ওয়ে অভিভাবকদের 98% এরই কিন্তু ইমেল নেই, এখানে মধ্যে 2% থেকে 3% ইমেল আছে, বাকি সব হোয়াটসঅ্যাপে কাজ করে। ইউ হ্যাভ টু নো দ্যাট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের এখন। একটা কাজ করতে বলি, তুমি এই তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা বলে দাও আমাকে, আমি সেটাও দিয়ে দেবো এই ভিডিওর সাথে। আর হচ্ছে যে কোন ইমেল বা করতে শুরু, তুমি একটা মেল করে দিও, আমি পুরো ডিটেলসটা দেবো, এটা সবার আগে দরকার। দ্যাট ইজ দ্য হোল পারপাস অফ দিস ডিসকাশন, যাতে আরো অনেক বেশি ছেলে তোমাদের কথা শুনে। আই উইল অলসো ট্রাই টু মেক শিওর, যেটা আমার প্রায় 100-র বেশি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এডুকেশনের জন্য, যেখানে প্রচুর আছে। তো প্রায় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে টোটাল 120,000-এর বেশি বোধহয় ডিরেক্ট বা আমার আছে, তাতে সবার কাছে পৌঁছে যাবে। খুব ইন্টারেস্টিং যে আমি যখন লেখালেখি করতাম বাংলায় কোনো বাবা মা ছাড়া কেউই ছিল না, ইদানিং ভিডিও দেওয়ার কারণে তাও কিছু আমি ছাত্রের মুখ দেখতে পাচ্ছি। তো মানে এটাও একটা অদ্ভুত ব্যাপার, বাবা মানে ছেলে এমএসসি পাস করে বেরিয়ে গেছে, তাও বাবা ছেলের জন্য কেরিয়ার খুঁজে বেড়াচ্ছে মায়ের জন্য, ছেলেকে আমি দেখা পাই না। And you understand my level of frustration যে কেন আমি বলছি স্কুল লেভেল থেকে শুরু করতে হবে। It's all screwed up in Bengal, by the way. I mean, people have absolutely no idea how bad it is in West Bengal in education system. No idea, because I'm in ground, I know how bad it is. মানে তোমরা দুদিন বাদে টের পাবে। ইন এনি কেস তোমাদের হোয়াটসঅ্যাপ ইমেল এবং এগুলো দিয়ে আমি ডিটেলসে দিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ ইমেল আমাদের সোশ্যাল মিডিয়াতেও, ফেসবুক যা যা আছে যেখান থেকে সোশ্যাল মিডিয়া আউটরিচ আছে দিয়ে দাও, আমি সবটা দিয়ে তোমাদের একদম পুরো প্রমোট করে দিচ্ছি পুরোপুরি। ইউ আর ডুইং এ গ্রেট জব, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, বাট মোর ইউ ডু মোর ইউ রিয়ালাইজ দ্যাট দেয়ার ইজ এ লট টু ডু হিয়ার। এবং ডেফিনেটলি ওয়ার্কশপ গুলো শুধুমাত্র কলেজ না করে আমি বলবো স্কুলেও করতে, মেন্টরশিপ কলেজ না, আমি স্কুলেও করবো। ইনফ্যাক্ট আমি তো
একটা প্রোগ্রাম চালু করব ভাবছি, আমার একটু নিজের সময় ক্রাইসিসের জন্য হচ্ছে না, যেটা হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি স্কুলের বাচ্চাদের মধ্যে এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম চালু করতে চাইছি, সো দ্যাট দে ক্যান ডু সাম স্টার্ট আপ প্রোডাক্ট। সাইন্টিফিক কোন প্রোডাক্ট বানাতে হবে এবং বেচতে হবে। I don't think that producing is enough. You have to learn also how to sell, because sale marketing is also important part. It doesn't matter, be it in academics or business, you have to sell yourself. That's also a big important part of learning, right? So that would be a great initiative actually. তো ওটাও আমি চেষ্টা করছি, because I think things are changing, because এখন দেখো আমাকে you'll be surprised যে আমাকে বহরমপুর থেকে একটা ছেলে লিখছে আমি আলেকজান্ডার ওয়াং এর মতো হতে চাই। আমি জানি না তুমি আলেকজান্ডার ওয়াং কে চেনো কিনা, বিকজ ইজ দ্য ফাউন্ডার অফ স্কেল এআই, যে 13 billion মেটাকে বেচেছে at the age of 26, and it became billionaire at 24, and he's a dropout. But the problem is এখানে তো পিটার থাইলের Y Combinator স্কুল আছে, রাইট? So people can drop out and they get a mentorship and they can actually do that. এবং পিটার থাইল নিজে সেই কোম্পানিতে 100 million করে তাকে বিজনেস দিয়ে তাকে বড় করেছে। So there is a mentorship clearly. আমাদের বাংলায় সব কিছুই নেই। আর যেটা বললাম, পলিটিক্যাল পার্টি তোমার তো আমার তো কাজটা করার কথা নয়, কথা তো হচ্ছে যে একটা পলিটিক্যাল সিস্টেমের এই কাজটা করার কথা, রাইট? তো সেই সব নিয়ে তো কোনো চিন্তা ভাবনাই নেই। এখানে তো হিন্দু মুসলমান নিয়ে মারামারি করা তো কিছু করে না পশ্চিমবঙ্গের পলিটিক্স। তো ওয়ার দিস পিপল উইল গো? না, আমি এগুলো প্রশ্নগুলো পুছি, এন্ড দেন আমি ভেরি আনপপুলার পার্সন ইন বেঙ্গল, বাট স্টিল লোকে আমার ভিডিও প্রচুর দেখে, কেন দেখে সেটাই আমি বুঝতে পারি না। But the fact is you have to raise and do something also. একদমই তাই। তো ঠিক আছে, প্রবলেম মাল্টিফোল্ড, এবং আমরা দেখা যাক কতটা কি করতে। না ডেফিনেটলি নামলি আস্তে আস্তে। দেখো আমি যখন প্রথম নেমেছি জীবন জীবিকায়, লোক আমার কথা বুঝতেই পারতো না। তারপর অভিভাবকরা অনেকে যারা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে ছেলে মেয়ের ব্রেন খারাপ হয়ে যাচ্ছে, পড়াশোনায় ইন্টারেস্ট নেই, কিছু তো বুদ্ধিমান অভিভাবক আছে, সবাই ইডিয়েট নয়, অভিভাবকদের মধ্যে সবাই গর্দভ তাও নয়। তো যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছে, তারা আমার মেথড গুলো ফলো করে। আমার খুব সিম্পল মেথড ছিল, দূর তোরা মেন্টাল মেডিটেশন কর, এটা কর, ওটা কর, করতে হবে না, খেলা কর। করতে করতে যেসব গার্জেনরা কিন্তু আমার কথা ফলো করেছে, যেগুলো আমি খুব প্র্যাকটিক্যাল ওদের অ্যাডভাইস দিয়েছিলাম, তারা করে এখন খুব ভালো আছে। তাদেরকে প্রাইভেটে দিতে হচ্ছে না, ছেলে মেয়েগুলো অটোমেটিক্যালি বেটার রেজাল্ট করছে, অনেক হাই মোটিভেটেড এবং স্টাফ। কিন্তু সেটা হয়তো 1 or 2%। যে তুমি বললো না যে অনুরূপা বললো একটা ছেলে বা একটা পেলে হবে, তো সেটা আমি দেখতে পাচ্ছি যে চেঞ্জটা হচ্ছে, কিন্তু খুব স্লো হচ্ছে অ্যাকচুয়ালি। But 99% guardian remain idiot. 99% অভিভাবক ওই ছেলে মেয়েকে 8টা-9টা টিউশনিতে নষ্ট করবে, that I have to take this for granted, no matter how much I say. And which is a very bad part of that thing actually. তো ঠিক আছে অনুরূপা, আমি তোমাদের সমস্ত কিছুকে প্রমোট করে দিচ্ছি। and the last thing you want to convey to your student, অনুরূপা দিয়ে শুরু করা যাক। তোমরা লাস্ট তোমাদের স্টুডেন্টদের কাছে কি মেসেজ দিতে চাও? এটাই যে আমরা চেষ্টা করছি একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করার, যেখানে অ্যাটলিস্ট ইনফরমেশন এবং এক্সপোজার গুলোর একটা সমস্ত রকম ভাবে আমরা পৌঁছে দিতে পারবো বিভিন্ন জায়গায়। এবং সেখানে যদি কেউ অ্যাকচুয়ালি প্যাশনেট হয় অ্যাবাউট লার্নিং মোর, স্পেশালি স্কিল বিল্ডিং, যেটা আপনি বলছিলেন যে সেই স্কিল বিল্ডিং এর ব্যাপারে, বা এক্স্যাক্টলি সারা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকচুয়ালি কি হচ্ছে, এবং আমাদের অনেক রকম লিমিটেশনস আছে অ্যাবাউট দ্য অর্গানাইজেশন, এবং যেটা আপনি বলছেন, কিন্তু আমাদের ওয়ান অফ দ্য স্ট্রেংথ হচ্ছে অর্গানাইজেশনে তো তোমরা সবে শুরু করেছো, তোমাদের বাচ্চা এখনো তো হাঁটতেই শেখেনি। Your kid will first crawl, you are in crawling phase now, then it will walk, then it will run, right? So you have to wait and give that time and give that care so that they crawl to walk to run. But you yourself will realize the scope is huge. And I wish that lot more people join you. আমার তো মনে হয় আরো অনেক তোমাদের, এটা একটা তোমরা অসাধারণ ভালো কাজ করছো যে সমস্ত নেটওয়ার্কে যত, ইনফ্যাক্ট তোমার নেটওয়ার্কে আমার দরকারও হবে। কারণ আমার একটা ইচ্ছা ছিল কি যে এই সমস্ত ছেলে যাদেরকে বলছো যারা মেন্টরশিপ পেয়েছে, আমি অ্যাকচুয়ালি চাইছিলাম তারা 6, 7, 8 লেভেলে গিয়ে সায়েন্স পড়া। কারণ এটা একটা চ্যালেঞ্জ। আমি যখন বাচ্চাদের সায়েন্স পড়াই, এই একদম ক্লাস 6, 7, 8 লেভেলে গিয়ে অঙ্ক পড়াই, এটা কিন্তু একটা অন্য রকমের চ্যালেঞ্জ। It's not about your knowledge, it's about like how do you resonate with their imagination, how do you capture their mind. It's a very different type of thing by the way. এবং এই চ্যালেঞ্জটা আমি নিতে ভালোবাসি, কারণ ছোটবেলায় আমি কিন্তু সায়েন্টিস্ট হতে উদ্বুদ্ধ হয়েছিলাম। তোমাদের হয়তো অনেকেরই এখন সেসব বইগুলো পাওনি, যে একদম হয়তো ধারণা নেই যে সত্যেন বসু এবং মেঘনাথ শাহ কিন্তু খুব বাংলায় বাচ্চাদের জন্য বিজ্ঞানের অনেকগুলো বই লিখেছিলেন। আমার এখনো মনে আছে মেঘনাথ শাহ একটা খুব সিম্পল মেজারমেন্টের উপর একটা বই ছিল ছোটবেলায়, এরকম চটি বই এসেছিল আর কি, একদম মেঘনাথ শাহ লিখেছেন। তো আমি পরবর্তীকালে দেখেছি যে স্কুলের বইয়ে যে আমরা পরিমিতি বলে একটা সাবজেক্ট থাকতো, মেনস্ট্রুয়েশনের টাইম থাকতো, ট্রিগোনোমেট্রি বলে একটা থাকতো, সেইগুলো
মানে আমি স্কুলের বই পড়ে যা বুঝতে পারিনি বা আমার কিরকম মনে হতো, একটা ড্রাই অঙ্ক করছি আর সেখানে মেঘনাথ স্যার ওই সচ্ছল বাংলায় যে সুন্দরভাবে লিখেছিলেন জিনিসগুলো, যে কেন মানে হাউ দ্যাট মেজারমেন্ট সিস্টেম কেম ইন একটা বাচ্চার মাইন্ডকে ক্যাপচার করার জন্য, ইউ ক্যান কল ইট ইউ আর ক্যাপচারিং দ্য মাইন্ড উইথ দ্য সায়েন্টিফিক কনসেপ্ট, দ্যাট ওয়াজ দ্য ডিফারেন্স, ভেরি গ্রেট থিং। তো আমার জীবন জীবিকাতে ওটাই উদ্দেশ্য ছিল এবং আমাদের ফ্রেমওয়ার্কও এখন আছে। তো আমি তোমাদের সাথে যেটা করবো, তোমাদের যেহেতু নেটওয়ার্কটা আছে পুরোপুরি, ইনারা যদি পড়াতে চান বাচ্চাদের, নাইমার তো টাকা নেওয়ায়, কেউ ইচ্ছে করলে যেমন আমি বিনা পয়সায় পড়াই, কোনো অসুবিধা নেই, সপ্তাহে 2 দিন আমি দিচ্ছি, আমি ওটা দিই। তো আমি চাই যে যারা পশ্চিমবঙ্গের বাইরে আছে তারা যদি 2 ঘন্টা মানে সপ্তাহে 2 ঘন্টা করে দিতে পারে বাচ্চাদের জন্য। এবং আমার এগেন আই এম নট ওয়ারিড অ্যাবাউট কলেজ, এবং আমার থিওরিটা হচ্ছে কি, একটা ছেলেকে যদি আমি স্কুল লেভেলে তৈরি করে দিতে পারি, ওই জন্য আমি চ্যাটজিপিটি এবং গুগলের প্রশ্নটা তুললাম। আমার ছেলে মেয়েগুলোকে তোমার মেন্টরশিপের দরকার হবে না, দে নো হাউ টু ডু থিংস, দে আর অ্যাকচুয়ালি মোর এক্সপার্ট দ্যান মি ইন গুগল অ্যান্ড চ্যাটজিপিটি, কারণ ওদের আমি ওইভাবেই তৈরি করেছি, দে ক্যান আনসার দ্যাট কোশ্চেন। তো যদি তুমি ইনবর্ন করে নিতে পারো যে যারা শিকারী হয়ে গেছে, যারা করতে পেরেছে, দেখবে যে তারা তাদের নিজেদের পায়ের উপর দাঁড়িয়ে গেছে, মানে দে উইল ফাইন্ড দেয়ার ওয়ে নো ম্যাটার হোয়াট। হ্যাঁ, তারপর যদি তুমি তোমার তাদের ওয়ার্কশপ দাও, যেটা তুমি বললে, এবং কলেজ করবে, ইট উইল বি ভেরি ভেরি গুড। তো আই থিঙ্ক পশ্চিমবঙ্গের শিক্ষার জন্য যতগুলো গ্রুপ কাজ করছে, আমি সবাইকেই সাহায্য করতে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে বলছি, আমি সবাইকে সাহায্য করতে ইচ্ছুক, কারণ আমার তো ফর প্রফিট কিছু নেই, কোনো কম্পিটিশনের ব্যাপার নেই, আমরা পুরো নন প্রফিট, পুরোটাই মানুষের উদ্দেশ্যে করছি। তো সমভাবাপন্ন যে কোনো মানুষ পশ্চিমবঙ্গের এগিয়ে আসুক, তোমাদের সাথে আসুক, আমাদের সাথে আসুক, আমার দরজা সম্পূর্ণ ওপেন, সো দ্যাট উই ক্যান কোলাবরেট টুগেদার এন্ড গ্রো টুগেদার এন্ড সি হোয়াট উই ক্যান ডু। একদম। অনুরূপা, তোমার কনক্লুডিং মেসেজ কিছু? কনক্লুডিং বলতে, আমরা মানে যেহেতু আপনি বললেন যে আমাদের ইনফরমেশন গুলো আপনি শেয়ার করবেন, আমাদের রিসেন্ট ওয়েবিনারের প্ল্যান আছে, আমাদের ফার্স্ট ওয়েবিনার ফ্রেমের মানে ফ্রেমের ফার্স্ট ওয়েবিনার এটা। তুমি ওটা পাঠিয়ে দিও, আমি আমাদের সমস্ত হ্যাঁ, গ্রুপে দিই। মানে ওটা মূলত ওই মানে নট এক্স্যাক্টলি মানে ইন্টার্নশিপ রিলেটেড, ওভারঅল মানে একটা রিসার্চ কোয়েশ্চেন, সেটা কি করে তৈরি করা, কি করে বোঝা, সবকিছুই। এবং অফকোর্স এনইপির সিস্টেমে যেটা স্টুডেন্টরা এখন মানে এনকাউন্টার করছে পড়তে পড়তে, আই গেস প্রত্যেকটা পুরো কারিকুলামের মধ্যে। তো যদি আপনার মানে আই এম শিওর আপনার কন্ট্যাক্টে কলেজের স্টুডেন্ট, আমি জানি না ওটা কতটা স্কুলের স্টুডেন্টের জন্য এই মোমেন্টে রেলেভেন্ট না, হবে। আমার প্রচুর কলেজের স্টুডেন্ট আছে। হ্যাঁ, তো আমরা যদি ওটাও আপনার সাথে শেয়ার করি, খুবই ভালো হয়, যদি আরো বেশি না, স্টুডেন্ট, আমি বিকজ আমাদের ডেফিনেটলি ফর্ম স্বীকার ওপেন করবো, থাকবে আমার 28 তারিখ পড়ুয়াদের অব্দি। মধ্যে প্রচুর বাবা মা এবং কলেজের টিচার, হ্যাঁ হ্যাঁ কলেজের হ্যাঁ স্টুডেন্ট প্রচুর আছে একটা কারণে, কেউ আমার কাছে শিখতে আসে না, শিখতে আসে ওই বাচ্চা কতগুলো ছেলে, কি করলে স্যার 100% জব গ্যারান্টি পাওয়া যাবে, এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোশ্চেন। আমি যতগুলো হ্যাঁ কোশ্চেন পাই, সেটা বাদিক থেকে ডান দিক থেকে পারমুটেশন কম্বিনেশন করলে একটাই দাঁড়ায়, স্যার কি করলে আমি 100% জব গ্যারান্টি শিখতে চাই, শেখা ফেখা আমি তো স্যার কি জিনিস জানি না, শেখা শব্দটা নিয়ে কোনো সম্পর্ক নেই, কেউ শিখতে চায় না, which is আমার এটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাইফে, যে এই মানসিকতাটাকে বদলান। যে কতবার আমি বলেছি যে চাকরি তোমার কাছে হেঁটে আসে সেটাই ভালো চাকরি, যে চাকরি তোমাকে খুঁজে কঠিন ভাবে খুঁজে পেতে হবে, ইউ উইল নেভার সার্ভাইভ ইন দ্যাট জব, দ্যাট অ্যাজ আ ডিফারেন্ট পিপল হ্যাভ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। তো ইন এনি কেস, যেটা হচ্ছে যে খুব ভালো। আর আমাদের বাই দ্য ওয়ে, আমাদের ইউএসএ তে আমরা নাগরিক সমাজ বলে একটা জিনিস তৈরি করেছি, সেটা একটা নন প্রফিট, এবং আমাদের অনেক কিছুর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের শিক্ষাটাও একটা বড় ব্যাপার, যার জন্য আমরা জীবন জীবিকাতে করছি। তাছাড়া ওয়েস্ট বেঙ্গলে যতগুলো গ্রুপ ওয়েস্ট বেঙ্গলের শিক্ষার জন্য বিভিন্ন কাজ করবে, আমরা সব গ্রুপগুলোকে নাগরিক সমাজের মধ্যে দিয়ে যুক্ত করতে চাই। এবং নাগরিক সমাজ ইজ মোর লাইক এ ক্যাপিটাল ইনসেন্টিভ, এখানে আমরা অ্যাকচুয়ালি বড়লোক বাঙালি মানে ব্যবসায়ী বাঙালিদেরই যুক্ত করতে চাইছি, যারা সমাজকে একটা টাকার মাধ্যমে ফিরিয়ে দিতে চাই। ইন দ্য ওয়ে আই বিলিভ ইন ক্যাপিটালিজম, সো ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড ফর এভরিওয়্যার, ইভেন ইউ উইল নিড ক্যাপিটাল, আই উইল নিড ক্যাপিটাল, এভরিবডি উইল নিড ক্যাপিটাল ইন অর্ডার টু গ্রো। সো এটা একটা আমাদের সোশ্যাল ভেঞ্চার্স বলতে পারো, ইনস্টেড অফ এ ট্র্যাডিশনাল ভিসি ভেঞ্চার্স। এই ধরনের সমস্ত সোশ্যাল এন্টারপ্রেনারশিপ গুলোকে তোমাদেরকে ফান্ড করা, বা আমাদের যে জীবন জীবিকাকে ফান্ড করা, বা আরো যারা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ করছে তাদেরকে ফান্ডিং করার জন্য, ফাইন্যান্সিয়াল ফান্ডিং করার জন্য আমরা নাগরিক সমাজটা তৈরি করেছি। সেটা সবে আমরা ওই নন প্রফিটের আমাদের অ্যাফিলিয়েশনটা এখন আসতে একটু বাকি আছে, যেটা ইউএসএ তে আমাদের দরকার টাকা তোলার জন্য, যেটা ইন্ডিয়াতে আমার আছে জীবন জীবিকাতে। সো দ্যাটস আওয়ার গোল। এবং ওখানে সমক আছে, এবং আমরা এখন কতটুকু পলিটিক্যাল প্রজেক্ট ওই এজেন্ট সুকুমারও চালু করেছি। But then, overall, the entire thing is that we are definitely trying to help you to the outreach, to the funding, everything that you need, we'll try to help you out. একদম শিওর, থ্যাংক ইউ ফর দ্যাট, ডেফিনেটলি আমরা। Okay, bye-bye. থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। Thank you, bye-bye. I think you'll have a very deep
different experience with me in this kind of podcast, which